হ্যালো, আজকে আমরা পড়ব স্থির তড়িৎ। স্থির তড়িতের লেকচার নাম্বার 2। গত লেকচারে আমরা দেখছিলাম চার্জ কি, আবেশ কি, কীভাবে আবেশিত করা যায় একটা বস্তুকে। তো ওই আবেশের কনসেপ্টটাকে আমরা আরেকটু আবেশের কনসেপ্টের ইউজ কীভাবে করা যায় তার একটা উদাহরণ আজকে ওইটা দিয়ে শুরু করব। তো দেখো, আমরা প্রথমে দেখতে চাচ্ছি স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র। ইংলিশে বলে এটাকে ইলেকট্রোস্কোপ। কি বলে? ইলেকট্রোস্কোপ। এখন স্বর্ণপাত ইলেকট্রোস্কোপ কি? যেটার ভিতরে পাত হিসেবে স্বর্ণকে ইউজ করা। যখন গঠন পড়াবো তখনই বুঝবা আসলে কি বলতে চাচ্ছি। তো তড়িৎ বীক্ষণ যন্ত্র কি? দেখবা যে যন্ত্রের সাহায্যে আধানের উপস্থিতি ও প্রকৃতি, মানে আধানটা পজিটিভ না নেগেটিভ, নির্ণয় করা যায় তাকে তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। আর যে তড়িৎ বীক্ষণ যন্ত্রে পাত হিসেবে স্বর্ণপাত ব্যবহার করা হয় তাকে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র বলে। তাহলে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রে কি? পাত হিসেবে স্বর্ণপাত ব্যবহার করা হয়। স্বর্ণ ছাড়া আর কি কি ব্যবহার করা যাইতে পারে? স্বর্ণ ছাড়াও অ্যালুমিনিয়াম বা কোনো হালকা ধাতু ব্যবহার করা যেতে পারে। স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রে স্বর্ণপাত ব্যবহার করা হয়, কিন্তু স্বর্ণ ছাড়াও অ্যালুমিনিয়াম বা কোনো হালকা ধাতু ব্যবহার করা যেতে পারে। তো তড়িৎ বীক্ষণ যন্ত্রের গঠনটা কেমন, সেই গঠনটা আমরা একটু দেখি, তাহলে এতক্ষণ যা বললাম সেটা আমাদের ক্লিয়ার হবে। তো দেখো গঠনটা কেমন। প্রথমে নেওয়া হয় একটা ধাতব, কি বলবো এটাকে, দণ্ড, যেটা কিনা একটা ভালো পরিবাহী। হ্যাঁ, ধাতব দণ্ডের উপরের দিকে একটা গোলাকার চাকতি বা পাত, গোলাকার চাকতি বা গোলাকার পাত অথবা একটা গোলক নেওয়া হয়। এরকমও হইতে পারে, আবার একটা গোলকও হইতে পারে। আমি চাকতি দিয়ে আঁকাইলাম, ঠিক আছে। আর এটা নিচের দিকে থাকে, একটু বড় করি, নিচের দিকে থাকে দুইটা স্বর্ণের পাত। এই দুইটা মনে করো একটা স্বর্ণের পাত, ঠিক আছে, স্বর্ণের পাত, ঠিক আছে। এখন এই পুরা ব্যবস্থাটাকে করা হয় কি, একটা বোতলের মধ্যে নিয়ে যাওয়া হয়। কাচের পাত্র আর কি, বোতল না বলি, পাত্র বলি, কাচ পাত্রের মধ্যে নিয়ে যাওয়া হয়। এই পুরা ব্যবস্থাটাকে একটা কাচ পাত্রের মধ্যে নিয়ে যাওয়া হয়। একটা কাচ পাত্রের মধ্যে যে নিয়ে গেলাম, না, এটা হলো কাচ পাত্র। আর কাচ পাত্রের মুখটা ছিপি দিয়ে আটকায় দেওয়া হয় যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে। এটা হলো একটা অপরিবাহী পদার্থের তৈরি ছিপি। অপরিবাহী কেন? কারণ যাতে এই যে এইটাও তো মেটালের, এটাও ধাতব, এই পাতগুলোও তো ধাতবই না, তো যাতে এই ধাতব পদার্থের মধ্যে এইটা বিদ্যুৎ পরিবহনে কোনো বাধা সৃষ্টি না করে, ঠিক আছে। আমি লিখে দিব নি একটু পরে। আর ভিতরে কাচপাত্রের ভিতরে আরও কিছু জিনিস রাখা হয়। তো আমার দরকার কি, কাচপাত্রের ভিতরে যেন বাতাসটা শুষ্ক থাকে, মানে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। তো সেই কারণে কাচপাত্রের ভিতরে কিছু পানি শোষী পদার্থ রাখা হয়, ঠিক আছে, কিছু পাথর রাখা হয়, যে পাথরগুলোকে বলে ঝামা পাথর। ঝামা পাথর কিসে? ক্যালসিয়াম ক্লোরাইড বা সালফিউরিক অ্যাসিডে আর কি চুবায়ে নেওয়া হয় পাথরটা ভিতরে রাখার আগে। কেন রাখা? এই দুই পদার্থ লোকে পানি শোষণ করে। আর ঝামা পাথর কি? ওই যে পা ঘষে না, পা ঘষে এক ধরনের পাথর আছে, ওই ধরনের পাথরকে বলে ঝামা পাথর। আর কাচপাত্রের দুই সাইডে দুইটা টিনের পাত লাগানো হয়। কিসের পাত? টিনের পাত। এই যে একটা পাত, এই যে একটা পাত। আমি গঠনটা পুরোটা লিখে দিচ্ছি, মানে আর কি কোনটা কি জিনিস। তোমাদের বইতে এটা নাই, আগে ছিল, ঠিক আছে। এখন কোনটা কি জিনিস আমি ইন্ডিকেট করে দিই। এইটা হলো
ধাতব চাকতি, এটা কি পিতল বা কোনো পরিবাহকের দণ্ড, পিতল দিয়ে নর্মালি তৈরি করে। এইগুলো হলো স্বর্ণপাত। এইটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড ও H2SO4 সিক্ত ঝামা পাথর। তারপরে এইটা হলো অপরিবাহী পদার্থের তৈরি ছিপি। ছিপি বা মুখ আর কি। এইটা হলো টিনের পাত, আর এইটা হলো কাঁচ পাত্র। তাহলে গঠনটা কেমন আমি যদি লিখতে চাই তাহলে আমরা কি লিখব শুনো। একটি পিতল বা অন্য কোনো পরিবাহকের তৈরি ধাতব দণ্ডের উপরের প্রান্তে একটি ধাতব চাকতি সংযুক্ত থাকে এবং নিচের প্রান্তে দুইটি স্বর্ণপাত সংযুক্ত থাকে। এই ব্যবস্থাটিকে একটি কাচপাত্রের ভিতরে নেওয়া হয়। কাচপাত্রের মুখ একটি অপরিবাহী পদার্থের তৈরি ছিপি দিয়ে আটকে দেওয়া হয় যাতে কাচপাত্রের ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। এরপরে কাচপাত্রের ভেতরে ক্যালসিয়াম ক্লোরাইড ও H2SO4 মতো পানি শোষক পদার্থ দ্বারা সিক্ত কিছু ঝামা পাথর রাখা হয় যাতে কাচপাত্রের ভিতরের বাতাস শুষ্ক থাকে মানে জলীয় বাষ্প কম থাকে। আর কাচপাত্রের দুই প্রান্তে দুইটি টিনের পাত লাগানো হয় যাতে এই টিনের পাতগুলো কি করে সেটা বলতেছি। এই টিনের পাতগুলো এই যন্ত্রের সংবেদনশীলতা বাড়ায়, ফলে অল্প পরিমাণ আধানের উপস্থিতিতেই স্বর্ণপাতগুলোর মধ্যে আর কি বিক্ষেপ দেখা দেয়। এভাবে লিখবা, বিক্ষেপ দেখা দেয়। বিক্ষেপ কি আমি পড়াবো একটু পরেই, ঠিক আছে? তো এইভাবে গঠনটা লিখে নিবা, গঠনটা শুনে লিখে নিও। এই চিত্রটা কি আমার স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র। চিত্রটা আঁকাবা, হ্যাঁ? এখন আমরা বুঝবো স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে কিভাবে আর কি কোনো চার্জকে আইডেন্টিফাই, উপস্থিতি বা এটাকে অস্তিত্ব বলতে পারি আমি, অস্তিত্ব আর প্রকৃতি নির্ণয় করে। তো স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রতে চার্জের অস্তিত্ব বা প্রকৃতি নির্ণয়ের আগে আমাকে একটা কাজ করে নিতে হবে। কি কাজ করে নিতে হবে জানো? এই স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রটাকে আমাকে আহিত করে নিতে হবে, মানে এইটাকে চার্জিত করে নিতে হবে। কিভাবে করে? আহিত করার প্রক্রিয়া কিন্তু আমরা পড়ে আসছি গতকালই, আবেশ। তো আমি এটাকে চাইলে পরে ধনাত্মক চার্জে আহিত করতে পারি, ঋণাত্মক চার্জে আহিত করতে পারি। গতকাল কিন্তু পড়ছি ধনাত্মক চার্জে কীভাবে আহিত করে, ঋণাত্মক চার্জে কীভাবে আহিত করে। তো আমি এটাকে ধনাত্মক চার্জে চার্জিত করব। তাহলে আমি কি করব? একটা কাচদণ্ডকে ঘষে নিব আগে, কি দিয়ে? সিল্কের কাপড় দিয়ে। তারপর ওই কাচদণ্ডটাকে এই যে ধরো রেজার নেই, এই যে এইখানে টাচ করাবো। টাচ করলে কি হবে? এখানে কি ধনাত্মক কাচদণ্ড তো ঋণাত্মক ছিল, তাহলে এখানে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে, তাহলে এখানে আহিত হয়ে যাবে। এটা তো পরিবাহক, এইটাও ধাতব, এইটাও ধাতব, এইটাও ধাতব, তাহলে কি এর ভিতর ধাতুর মধ্যে দিয়ে কি পরিবহন হয়? তাহলে এর ভিতর দিয়ে এইখানে অবধি আসবে। ঠিক আছে, আসলো। তো চার্জে চার্জিত হলো। এখন দেখো এইটা কি, তুমি কি চার্জ দিয়েছিলে? ঋণাত্মক চার্জ। তাহলে এই পাতেও ঋণাত্মক চার্জ যাবে, এই পাতেও ঋণাত্মক চার্জ যাবে, তাহলে দুই পাতেই ঋণাত্মক চার্জ। তাহলে পাত দুইটা কি দূরে সরে যাবে না? বিকর্ষণ করবে না? বিকর্ষণ করে দূরে সরে যাবে না? তো এইটাকেই বলতেছিলাম তখন বিক্ষেপ। তো দূরে সরে যাবে, তার মানে কি চার্জে যখন আহিত করবা তখন পাত দুইটা কি ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে? আর যদি পজিটিভ চার্জ দিতা তাহলেও তো পজিটিভ চার্জ এই অবধি আসতো। পজিটিভ চার্জ কেমনে দিতে হইতো? ইবোনাইট দণ্ড দিয়ে, তাই না? তো পজিটিভ চার্জ দিলেও ওই পাত দুইটাও কি ফাঁকা হয়ে যেত, মানে যখন তুমি পাতকে আহিত করবা পাত দুইটা নর্মালি ফাঁকা হয়ে যাবে। ওকে, দেখো একটু আগে আমি একটু ভুল বলতেছিলাম। আমি বলতেছিলাম না কাচদণ্ড এখানে রাখলে পরে কাচদণ্ডে প্লাস থাকে, মনে আছে কালকে কিন্তু এটা পড়ছি, কাচদণ্ডে প্লাস থাকে। তো কাচদণ্ড এখানে রাখলে পরে এখানে মাইনাস সৃষ্টি হবে। আমি তো এই কথাটা ভুল বলছি আসলে, কেন ভুল বলছি সেটাও ব্যাখ্যা করে দিই।
কালকে আমরা যে প্রক্রিয়াটা পড়ছিলাম সেটা ছিল হলো আবেশ। আবেশ প্রক্রিয়ায় কি কাছাকাছি রাখা হয় তখন এইটা থেকে এইটাতে চার্জ যায় আর কি, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস সৃষ্টি হয়। কিন্তু যখন তুমি টাচ করায় দিবা, টাচ করায় দিলে ওই যে মাইনাস চার্জগুলো ছিল না, যেগুলা তুমি আবেশিত মানে তুমি যে কাজদণ্ডকে মানে কি ঘষাবে বানাইছিলা, ওইটা এর মধ্যে ফ্লো কইরা যাবে। তাহলে কাজদণ্ড রাখলে পরে এটা পজিটিভলি চার্জড হবে, আর ইবোনাইট দণ্ড রাখলে পরে নেগেটিভলি চার্জড হবে, যেটা আমি উল্টা বলতেছিলাম। আহিতকরণের পরের টপিক, ওইখানে আমি বলতাম আবার, ঠিক আছে। তো কাজদণ্ড রাখলে কাজদণ্ডকে যখন মানে সিল্কের কাপড় দিয়ে ঘষবা তখন কাজদণ্ডে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, আর এটা যখন টাচ করাবা ওই পজিটিভ চার্জগুলো এই পরিবাহকের মধ্য দিয়ে চলে যাবে, আর এই কি পাতের মধ্যে ফাঁক বাড়বে। বুঝতেছি? এখন দেখো, তাহলে আধানের উপস্থিতি নির্ণয়ের জন্য আমাকে কি করে নিতে হবে? আগে এই যে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণ যন্ত্রকে আগে আমাকে আহিত করে নিতে হবে। তাহলে আধানের অস্তিত্ব নির্ণয়ের জন্য প্রথমে তড়িৎ বীক্ষণ যন্ত্রকে আহিত করে নিতে হবে। কিভাবে আহিত করব? মনে করো ধনাত্মক চার্জে আহিত করতে চাচ্ছি, ধনাত্মক আধানে আহিত। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আহিত করার আবেশিত করা কিন্তু এক না, একটু আগে তো বুঝাইলাম। আহিত করা মানে চার্জ, ওকে তোমার কাছে চার্জ আছে তুমি ওকে দিয়ে দিচ্ছ, আর আবেশিত করা মানে তোমার কাছে চার্জ আছে তুমি ওকে ইনফ্লুয়েন্স করতেছো অপোজিট চার্জটা ক্রিয়েট করতে, ঠিক আছে? এটা একটু মনে রাখো। ধনাত্মক আধানে আহিত করতে কি করব? কাজদণ্ডকে রেশমি কাপড়ে, রেশমি তো সিল্ক বলে, হ্যাঁ ঠিকই আছে, কাপড়ে ঘষে কাজদণ্ডে পজিটিভ চার্জ সৃষ্টি করব, এটা প্রথমে করব। এরপর কাজদণ্ডকে যন্ত্রের চাকতিতে ছোঁয়ালে কাজদণ্ড থেকে চার্জ চাকতিতে প্রবাহিত হয়। এই চার্জ প্রবাহিত হয়ে, যেহেতু পরিবাহক প্রবাহিত তো হবেই, স্বর্ণপাতে পৌঁছালে স্বর্ণপাতদ্বয় পরস্পর হতে দূরে সরে যায়। দূরে সরে যায়। এরপর কাজদণ্ড সরিয়ে নেওয়া হলে যদি স্বর্ণপাত একই অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে যে কি বলে, স্বর্ণপাত ধনাত্মক আধানে আহিত হয়েছে। লাস্টের কথাটা কি বললাম? লাস্টের কথাটা বললাম, তুমি মনে করো কাজদণ্ড টাচ করাইলা, টাচ করানোর পরে সরায় নিলা, সরানোর পরে দেখতেছো যে কাজদণ্ড আবার মানে স্বর্ণপাত দুইটা আবার আগের পজিশনে ফিরে যাচ্ছে, তাইলে বুঝতে হবে তোমার স্বর্ণপাতটা চার্জিত হয় নাই। ওইটাকে চার্জিত করতে গেলে তোমার একদম পার্মানেন্ট ট্রান্সফার প্রয়োজন। তুমি যে ট্রান্সফার করছিলে ওইটা ছিল না, পার্মানেন্ট ছিল না। তো সেই কারণে যদি দেখো সরায় নিলে পরে চার্জটা
আর কি স্বর্ণপাত আর যেমন ছিল অমনি আছে, মানে তুমি দেওয়ার পরে তো স্বর্ণপাত ফাঁকা হবে, তবে তুমি সরায় নেওয়ার পরে যদি ওই সেম পরিমাণ ফাঁকাই থাকে তাহলে তুমি বুঝবা চার্জিত হয়েছে। তাহলে ঋণাত্মক চার্জ আহিত করতে কীভাবে, ওটা বইলা দিচ্ছ, ওটা লিখে নাও। ঋণাত্মক চার্জে আহিত করতে, এটা শুনে লিখে নাও। কি লিখবা? একটি ইবোনাইট দণ্ডকে পশমি কাপড় বা ফ্লানেল কাপড়ে ঘষে ইবোনাইট দণ্ডতে নেগেটিভ চার্জ সৃষ্টি করব। এরপর বা করতে হয়। এরপর ইবোনাইট দণ্ডটিকে চাকতিতে ছোঁয়ালে ওই দণ্ড থেকে চার্জ চাকতিতে প্রবাহিত হবে। এই চার্জ প্রবাহিত হয়ে স্বর্ণপাতে পৌঁছালে স্বর্ণপাতদ্বয় পরস্পর হতে দূরে সরে যায়। কেন? বিকর্ষণের কারণে। এরপর মানে ইবোনাইট দণ্ডটিকে সরিয়ে নেওয়া হলে যদি স্বর্ণপাত একই অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে যে স্বর্ণপাতটি ঋণাত্মক আধানে আহিত হয়েছে। বুঝতে পারছি? তো এইভাবে লোক আমি আহিত করে নিচ্ছি। এখন আমি শিখব চার্জের উপস্থিতিটা কেমনে নির্ণয় করে। চলো, মনে করো তুমি কোনো তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিত করছো, সে ধনাত্মক আধানে করছো বা ঋণাত্মক আধানে করছো, যে কোনো একটাতে করতেই পারো। চার্জের উপস্থিতি বা অস্তিত্ব কেমনে বুঝবা তুমি? মনে করো একটা বস্তুতে বুঝতে চাচ্ছ, মনে করো তোমার কাছে একটা র্যান্ডম বস্তু আছে, তুমি এই র্যান্ডম বস্তুতে বুঝতে চাচ্ছ, মনে করো একটা র্যান্ডম বস্তু, এটাতে কিছু পরিমাণ চার্জ আছে। এখন তুমি বুঝতে চাচ্ছ ওই চার্জটা আর কি আছে কি নাই ওই র্যান্ডম বস্তুতে, সেইটা আগে বুঝতে চাচ্ছ, মানে উপস্থিতিটা নির্ণয় করতে চাচ্ছ। কিভাবে বুঝবা? বোঝার জন্য তোমার কাছে ওয়ে হলো, যদি কোনো বস্তুকে তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির কাছাকাছি আনা হয় বা চাকতিতে স্পর্শ করানো হয়, তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির কাছাকাছি আনা হয়, তখন যদি পাতদ্বয়ের মধ্যে ফাঁক বৃদ্ধি পায়, পাতদ্বয়ের মধ্যে ফাঁক বৃদ্ধি বা হ্রাস পায়, হ্রাসও পেতে পারে আসলে, পায়, তাহলে বুঝতে হবে বস্তুটি চার্জিত বা আহিত। মানে কি? আচ্ছা, তুমি মনে করো কোনো তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিত করছো, এই কথাটা লিখে দিই, কোনো তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিত করার পর যদি কোনো বস্তুকে তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির কাছাকাছি আনা হয়, তখন যদি পাতদ্বয়ের মধ্যে ফাঁক বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে বুঝতে হবে বস্তুটি চার্জিত বা আহিত। কেন? আর এই চার্জের অস্তিত্ব নির্ণয়ের জন্য আসলে আহিত না করলেও চলে, ঠিক আছে? তো তুমি যদি আহিত না করেও চার্জের অস্তিত্ব বুঝতে চাও তাহলে দেখো কি করবা। যদি কোনো বস্তুকে তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির কাছাকাছি আনা হয় এবং বস্তুটি চার্জিত হয়ে থাকে, মানে আমি ধরে নিচ্ছি বস্তু চার্জিত, আর এখানে অনাহিত কথাটা লিখে নিই, অনাহিত কোনো তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছাকাছি আনছো, তাহলে তড়িৎবীক্ষণ যন্ত্রের ফাঁক বৃদ্ধি পাবে। কেন বাড়বে কেন কমবে সেটা একটু বুঝাই বলতেছি। ফাঁক বাড়বে। এই দেখো তড়িৎবীক্ষণ যন্ত্র, এখানে একটা স্বর্ণপাত ছিল, তুমি এখানে ধরো একটা বস্তু রাখলা, বস্তুর মধ্যে যদি চার্জ থাকে সেই চার্জটা কি এখানে ফ্লো করবে না? ফ্লো করলে কি হবে? এটা যে চার্জে আসবে এটাও সেই চার্জে আসবে, তাহলে কি ডিস্টেন্স বেড়ে যাবে? তো মনে করো অনাহিত ছিল, তাহলে তুমি তো কি করলে, একটা বস্তুকে রাখলা যেটা চার্জে, তাহলে কি হবে? ফাঁক বাড়বে। ফাঁক বাড়লে তুমি বুঝবা কি চার্জ আছে, আর যদি সেম থাকে তাহলে তুমি কি বুঝবা? চার্জ নাই।
যদি ফাঁক বাড়ে, ফাঁক না বাড়ে, তাহলে বস্তুতে আধান নেই। আধানের অস্তিত্ব নেই মানে বস্তুটা নিরপেক্ষ। বুঝতে পারছি? এখন আর এখানে হ্রাসের কথা কেন বললাম? ধরো তুমি এইটাকে চার্জে একটা পজিটিভ চার্জে চার্জিত করছো, পজিটিভ, ঠিক আছে, একটা পজিটিভ কিছু দিছো, পজিটিভ কিছু কেমনে দাও, ওই যে কাজদণ্ড দিয়ে দাও না, দিছো। তো তুমি এখানে একটা নেগেটিভ চার্জের বস্তু রাখলা, তাহলে কি নেগেটিভ চার্জটা ফ্লো করবে। এখন পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে কি করে? অ্যাট্রাক্ট করে। তাহলে এইখানে কিছুটা অ্যাট্রাকশন সৃষ্টি হবে, মানে ফাঁকটা কমে যাবে, এইভাবেই ফাঁক হ্রাস পায়। বুঝতে পারছি? এখন এই পজিটিভ নেগেটিভের কনসেপ্ট দিয়ে আমি আসলে চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারবো। কিভাবে? ধরো ধনাত্মক চার্জে চার্জিত করছি, চার্জে তড়িৎ বীক্ষণ যন্ত্র চার্জিত, মানে চার্জের প্রকৃতি নির্ণয় করতে গেলে আগে কি তড়িৎ বীক্ষণ যন্ত্রকে আহিত করে নিতে হবে। ধরো তুমি ধনাত্মক চার্জে তড়িৎ বীক্ষণ যন্ত্র আহিত আছে, ভালো কথা, আহিত আছে। যখন কোনো ঋণাত্মক চার্জ বিশিষ্ট বস্তুকে তড়িৎ বীক্ষণ যন্ত্রের নিকটে আনা হবে, তড়িৎ বীক্ষণ যন্ত্রের চাকতির নিকটে, তখন কি স্বর্ণপাতদ্বয়ের ফাঁক হ্রাস পাবে। কেন? কারণ অপোজিট চার্জ, একটু আগেই বুঝাইলাম, ফাঁক হ্রাস পাবে। আবার কোনো ধনাত্মক চার্জ চাকতির নিকট, ধনাত্মক চার্জিত বস্তু লিখি, ধনাত্মক চার্জিত বস্তু, আচ্ছা কেটে আবার লিখি, ভালো দেখাচ্ছে না। চার্জিত বস্তু চাকতির নিকট রাখা হয় তখন পাতদ্বয়ের ফাঁক বাড়বে। কেন? পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে। বুঝতে পারতেছি? আর যদি তুমি ঋণাত্মক আধানে আহিত করতা তাহলে উল্টা হইতো, ঠিক আছে, উল্টা হইতো, ঋণাত্মক আধানের জন্য উল্টাই, সামারিতে লেখা দিবনি। তো তড়িৎ বীক্ষণ যন্ত্র ধনাত্মক আধানে আহিত হইলে পরে কেমনে ই বুঝায়, কেমনে আধানের প্রকৃতি বুঝায়? যদি পাতের ফাঁক কমে তাহলে কি, পাতের ফাঁক কমলে পরে বুঝবো নেগেটিভ চার্জ, আর পাতের ফাঁক যদি বাড়ে তাহলে পরে বুঝবো পজিটিভ চার্জ ধনাত্মক আধানের জন্য। তাহলে সামারিটা যদি লিখি, ধনাত্মক এর জন্য ফাঁক কমলে নেগেটিভ, ফাঁক বাড়লে পজিটিভ। আর ঋণাত্মক আধানে যদি আহিত থাকতো তার উল্টা হবে। সেই ক্ষেত্রে ফাঁক যদি কমে তখন আবার পজিটিভ হবে, ফাঁক যদি বাড়ে তখন আবার নেগেটিভ হবে। এখন আমি ধরো একটা এটাকে যা যা এতক্ষণ পড়াইলাম তড়িৎ বীক্ষণ যন্ত্র সেটাকে সামারি করতে চাচ্ছি। এটা ধরো চার্জিত অবস্থা, মানে তড়িৎ বীক্ষণ যন্ত্রের চার্জিত অবস্থা। এইটা ধরো চার্জের প্রকৃতি, চার্জের প্রকৃতি বলতে বস্তুর চার্জের প্রকৃতি, বস্তু, আর চার্জিত অবস্থা এটা যন্ত্রর, ঠিক আছে। আর হলো পাতের ফাঁক, ঠিক আছে। দেখো চার্জিত অবস্থা, মনে করো তড়িৎ বীক্ষণ যন্ত্র অনাহিত, মানে আধান নাই। তুমি একটা পজিটিভ চার্জের বস্তু যদি দাও বা নেগেটিভ চার্জের বস্তু যদি দাও তাহলে পাতের ফাঁক কি বাড়বে,
অনাহিত অবস্থায় যাই দাও না কেন ফাঁক বাড়বে, কারণ দুইটা পাতে সেম চার্জ সঞ্চিত হয়। ঠিক আছে, এখন মনে করো চার্জিত অবস্থা পজিটিভ। ঠিক আছে, এখন তুমি মনে করো নেগেটিভ চার্জ দিতেছো, তাইলে কি ফাঁক কমবে, তাই না? আবার চার্জিত অবস্থা ধরো আবার পজিটিভ, তুমি এখন দিতেছো পজিটিভ চার্জ দিলে পাতের ফাঁক বাড়বে। আবার মনে করো যন্ত্রের চার্জিত অবস্থা নেগেটিভ, তুমি দিতেছো নেগেটিভ চার্জ, তাহলে কি ফাঁক বাড়বে। আবার যন্ত্রের মনে করো নেগেটিভ, তুমি দিতেছো পজিটিভ চার্জ, তাহলে ফাঁক কমবে। আবার আরেকটা পয়েন্ট লিখতে মনে নাই, কোথায় লিখি, নিচে জায়গা আছে না? হ্যাঁ আছে, নিচে লিখে দিই। মনে করো চার্জ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, অনাহিতও হইতে পারে, তিনটা কেসেই যদি কোনো অচার্জিত বস্তু, মানে কোনো চার্জ নাই, অনাহিত বস্তু যদি তুমি আনো, টাচ করাও, তাহলে কি ফাঁক একই থাকবে, তাই না? যদি আর কি বিক্ষেপ না দেয়, তার মানে কি কোনো অনাহিত বস্তু আছে, মানে ফাঁক একই থাকবে। ঠিক আছে, সামারি করে দিলাম। আচ্ছা, নেক্সট এখন আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল জিনিসের মধ্যে প্রথম জিনিসটা পড়বো, সেটা হলো কুলম্বের সূত্র। ঠিক আছে, তো কুলম্বের সূত্র বলে কি? আসলে কুলম্বের সূত্র দিয়ে আমরা করি হলো, আমরা যে এতক্ষণ ধরে বললাম যে দুইটা সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে, কি বলে আকর্ষণ করে, কি বলে বিকর্ষণ করে, এইটা আমরা মেজার করি হলো, মানে বলের পরিমাণটা কত, এটা মেজার করি কুলম্বের সূত্র দিয়ে। তো কুলম্ব সাহেব কি বলছিলেন যে দুইটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তিনটা জিনিসের উপর নির্ভর করে। আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ভর করে তিনটা জিনিসের উপর। এক, আধানদ্বয়ের মান। দুই, মধ্যবর্তী দূরত্ব। তিন, মধ্যবর্তী মাধ্যম। কালকে তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমার মাত্রই মনে পড়লো, চার্জ পড়াইছিলাম না, চার্জের মধ্যে লিখে রাখবা চার্জের একক হলো কুলম্ব। সি দিয়ে প্রকাশ করে, আর এটা একটা স্কেলার রাশি ধরা হয়। স্কেলার ভেক্টর দিয়ে এটাকে আসলে প্রকাশ করা ঠিক না, এটা আমি লিখবো না। আর চার্জ প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, এটা তো জানি। আর একটা জিনিস আমরা জানি, ইলেকট্রনের চার্জ সমান সমান ইলেকট্রনের চার্জের সাথে মাইনাস দিয়ে দিই, মাইনাস ইলেকট্রনের চার্জ সমান সমান প্রোটনের চার্জ। এই মানটা কত, এই কথাগুলো বলতে ভুলে গেছিলাম। 1.60 ইন্টু 10⁻19। এটা হলো ইলেকট্রনেরটার সাথে মাইনাস যাবে, প্রোটনেরটার সাথে মাইনাস যাবে না। এইটাকে বলা হয় এলিমেন্টারি চার্জ। এলিমেন্টারি মানে মৌলিক চার্জ। প্রত্যেকটা ইলেকট্রন একটা করে মৌলিক চার্জ ক্যারি করে, আর প্রত্যেকটা প্রোটন একটা এই মানের মৌলিক চার্জ ক্যারি করে। ঠিক আছে, আর পৃথিবীতে যকল চার্জ আছে, এটা একক কি কুলম্ব না, যত চার্জ আছে সকল চার্জ, এটা এলিমেন্টারি চার্জকে প্রকাশ করে ছোট হাতের ই দিয়ে, ই এর গুণিতক। কিন্তু পূর্ণ সাংখ্যিক, এই কথাটা লিখবা। আচ্ছা, মুছে ঠিক করে লিখি, এগুলো কালকে বলতে ভুলে গেছিলাম, সরি। ই এর পূর্ণ সাংখ্যিক গুণিতক, মানে পৃথিবীতে মনে করো একটা চার্জের মান সি, সেইটা হবে এন গুণ ই। এন এর ভ্যালু 1 2 3 4 যা হইতে পারে, কিন্তু ভগ্নাংশ হবে না, মানে 3.5 ই চার্জ পসিবল না। মনে করো 4.2 ই চার্জ পসিবল না, 3 ই চার্জ পসিবল। ঠিক আছে, এগুলো আর কি। 3 ই মানে ই এর সাথে 3 গুণ আর কি, এটা তো বুঝোই। তো দুইটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ভর করে তিনটা জিনিসের উপর, আধানদ্বয়ের মান,
মানের কথা বলতে যায়, চার্জের এককের কথা আসলো, মধ্যবর্তী দূরত্ব আর মধ্যবর্তী মাধ্যমের উপর না। তো দেখো কুলম্ব সাহেবের সূত্রটা ছিল এমন, দুটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো তাহলে ধরি আমার কাছে Q1 একটা চার্জ আছে, একটা বিন্দু চার্জ কি একটা বিন্দুর মধ্যে চার্জ মনে করো আমি সঞ্চিত করছি। বিন্দু চার্জ আমরা বলতেছি কাকে? তো আমরা বিন্দু চার্জের একটা সংজ্ঞা নিই, একটু একটু সংজ্ঞা দিয়ে দেওয়া দরকার। বিন্দু চার্জ বা বিন্দু আধান, বিন্দু আধান বলতে বোঝায় কোনো আধান, আচ্ছা না কোনো না লিখি, আধান লিখি জাস্ট, আধান যদি একটি ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত থাকে, তাকে বিন্দু আধান বলে। বুঝছো? যদি আধান একটা ক্ষুদ্র বিন্দুতে কেন্দ্রীভূত থাকে তাহলে তাকে বিন্দু আধান বলে। এখন ক্ষুদ্র বিন্দুতে আসলে তো আধান কেন্দ্রীভূত থাকা এটা বাস্তব পক্ষে অসম্ভবের মতোই। তাহলে আমরা বিন্দু আধান হিসেবে কাদের কনসিডার করব? যদি মানে বাস্তব ক্ষেত্রে এটা তো এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে জাস্ট পসিবল যে একটা ক্ষুদ্র বিন্দুতে আমি ধরে নিতেছি। যদি বাস্তব ক্ষেত্রে কিভাবে হয়? যদি দুইটি আধানের দুটি আহিত বস্তুর আকার এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক কম হয়, তাহলে তাদেরকে বিন্দু আধান হিসেবে বিবেচনা করা যায়। তাহলে দুটি আহিত বস্তুর আকার যদি এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক কম হয় তাহলে তাদেরকে বিন্দু আধান হিসেবে বিবেচনা করা যায়। যেমন মনে করো তুমি কি পৃথিবী পৃষ্ঠ থেকে নক্ষত্রগুলোকে কি অনেক ছোট তারার মতো দেখো না? এই সেন্সে ধরো যে দুইটা বস্তু এদের আকার অনেক ছোট এদের দূরত্বের তুলনায়, ঠিক আছে? তো তাদের আমরা বিন্দু আধান হিসেবে কল্পনা করতে পারি বাস্তব ক্ষেত্রে। তো আমি যেটা বলতেছিলাম, মনে করো এটা Q1 চার্জে চার্জিত আছে একটা বিন্দু বস্তু, এটাও Q2 চার্জে চার্জিত আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হলো d। তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মানটা কেমন হবে? চলো আমরা বের করি। দেখো আমি ওই সিস্টেমটাকে আবার এখানে আঁকাই। Q1 এদের মধ্যবর্তী ডিস্টেন্স ছিল d, আর আরেকটা চার্জ ছিল Q2 বিন্দু আধান। হ্যাঁ, তো কুলম্বের সূত্র আমাকে কি বলছে? আমাকে বলছে F সমানুপাতিক Q1 Q2, চার্জ আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমি যদি এটাকে 1 নাম্বার সমীকরণ দেই, এটাকে 2 নাম্বার সমীকরণ দেই,
তারপরে দুইটাকে কম্বাইন করি, তাহলে আমি কি পাবো, এফ সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কোয়ার। দুটাকে কম্বাইন করলাম, 1 ও 2 এর সমন্বয় করে লিখলাম না ওটা, হ্যাঁ। তাহলে দেখো একটা সমানুপাতিক সম্পর্ক আসছে। আমি যদি একটা সমীকরণ লিখতে চাই তাহলে কি আমাকে একটা ধ্রুবক দিতে হবে, কে। এই ধ্রুবকটাকে আমরা দিলাম কে। তো কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন আমরা এই ঠিক একই রকম একটা সূত্র বের করছিলাম হলো ইসের জন্য, মহাকর্ষ বলের জন্য, তাই না? অনেকটা একই রকমের একটা সূত্র। তো ওইখানেও একটা সমানুপাতিক ধ্রুবক ছিল যেটা ছিল জি। ওই মহাকর্ষ ওই যে ধ্রুবকটা ছিল ওইটা কিন্তু ছিল সার্বজনীন। এই কেটা সার্বজনীন না, এই কে এর মান সার্বজনীন না, এই কে এর মান চেঞ্জ হয়। কি কি কারণে চেঞ্জ হইতে পারে? এক নাম্বার হলো বস্তুর মাধ্যমের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। বস্তু বলতেছি, সরি, হবে চার্জের মাধ্যমের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। মানে চার্জ দুইটা কোন মাধ্যমে আছে, পানিতে আছে, বাতাসের ভিতরে আছে, নাকি কোথায় আছে? মাধ্যমের উপর নির্ভরশীল। আর একটা জিনিসের উপর এটা নির্ভর করে, সেটা হলো Q1 এর এক Q2 চার্জ। চার্জ এর একটা একক আছে, ডি এর একটা একক আছে। তো চার্জ ও দূরত্বের এককের উপরও নির্ভর করে। এককের উপর অবশ্য জিও নির্ভর করে। একক চেঞ্জ করলে পরে জি এর মানও তোমাকে চেঞ্জ করে নিতে হবে, কারণ জি এর একটা নির্দিষ্ট একক ছিল নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো যখন তুমি মহাকর্ষ সূত্র মানে প্রয়োগ করতে চাও তখন তোমাকে সব কিছুকে নিউটনে, মিটারে আর কেজিতে নিতে হয়। তো এখানে তুমি সবসময় নর্মালি চার্জকে আমরা ইসে রাখি, কুলম্বে রাখি, আর ডিকে আমরা নর্মালি মিটারে রাখি, হ্যাঁ। এখন আমরা দেখি তাহলে এই কে এর ভ্যালুটা কেমন হয়। কে এর ভ্যালুটা কেমন হয়? তো শূন্য মাধ্যমের জন্য কে ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট। এপসাইলন নট কি আমি তোমাকে বলতেছি অল্প করে, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলতে পারবো না। এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। ভেদনযোগ্যতা কি একটু পরে আমরা তড়িৎ ক্ষেত্র পড়ব, তখন দেখবা তড়িৎ ক্ষেত্র নামে একটা টার্ম আসতেছে। তখন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তুমি একটু আবার শোনো তড়িৎ ক্ষেত্রটা পড়ে আসার পর। হ্যাঁ, এখন আমি যেটা বলবো, ভেদনযোগ্যতা বলতে বোঝায় একটা মাধ্যমে, হ্যাঁ, একটা মাধ্যমে কোনো আধান কত সহজে বা তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। যার ভেদনযোগ্যতা বেশি, হ্যাঁ, তত সহজে তড়িৎ ক্ষেত্র তৈরি হইতে পারে। যার ভেদনযোগ্যতা কম তত আর কি তত তড়িৎ ক্ষেত্রটা তৈরি হওয়া কঠিন। সরি, উল্টা বলছি। যার ভেদনযোগ্যতা বেশি সে বেশি বাধা দেয় তড়িৎ ক্ষেত্রকে হইতে দিতে। তার মানে তার যার ভেদনযোগ্যতা বেশি যে মাধ্যমে, সেই মাধ্যমে তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়া কঠিন। আর যে মাধ্যমে তো ভেদনযোগ্যতা কম সেই মাধ্যমে সহজে তড়িৎ ক্ষেত্র তৈরি হইতে পারে। ঠিক আছে, এই কথাগুলো জাস্ট ভেদনযোগ্যতা তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করবে, যদিও তোমার আন্ডারস্ট্যান্ড করার কোনো দরকার নেই। ঠিক আছে, তুমি জাস্ট এপসাইলন নটের মানটা মনে রাখো। নট দিয়ে বোঝাচ্ছে বায়ু মাধ্যমে, হ্যাঁ। এপসাইলন নটের মানটা তোমাকে একটু মনে রাখতে হবে, সেটা আমি তোমাকে লিখে দিচ্ছি। এটা হলো 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু কুলম স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার স্কোয়ার। এককটা মনে রাখতে হবে, হ্যাঁ। এখন দেখো কে এর একক কি আসে। কে এর একক আমরা এইখান থেকেও চাইলে বের করতে পারি। কে এর একক দেখো, এফ সমান কি, কে Q1 Q2 ডি স্কোয়ার। ডি স্কোয়ারের একক, আচ্ছা আমি যদি কে বের করি, কে সমান হলো এফ ডি স্কোয়ার ডিভাইডেড Q1 Q2। এফ মানে কি নিউটন, ডি স্কোয়ার মানে মিটার স্কোয়ার, Q1 Q2 মানে কুলম স্কোয়ার। তাহলে নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। তাহলে এটা হলো কে এর একক। আর এপসাইলনের একক হচ্ছে কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার আসার কথা না। এপসাইলন নট এইটার একক যেটা, দেখো কে এর একক যেটা তার অপোজিট হবে এইটা। তো
তাহলে এখানে আসার কথা পার মিটার স্কোয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে, পার মিটার স্কোয়ার আসার কথা, আমি একটু ভুল বলাইছিলাম, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এপসাইলন নটের একক আমরা মানটা জেনে রাখলাম। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে কে এর মান শূন্য মাধ্যমে আসে, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যম বলতে আমরা মেইনলি বায়ু মাধ্যমকে বুঝি, শূন্য মাধ্যমে কে এর ভ্যালু আসে 9 ইন্টু 10⁹9 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2, ঠিক আছে। ভুল লিখলাম, এটা তো কিসের একক লিখলাম, সরি, এটা তো আমি বেদনযোগ্যতার একক লিখছি, কে এর একক তো এইটা, সরি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ঠিক আছে। এই মোটামুটি এটার কাছাকাছি আসে, তুমি এই মানটা একটু মুখস্থ রাখবা, এই মান ইউজ করে তোমাকে ম্যাথ করতে হবে, ঠিক আছে। কে এর ভ্যালু তুমি এইটাকে মনে রাখবা আর এই সূত্রটাকে মনে রাখবে, এই সূত্রটা দেখবা তোমার অনেক সময় অনেক জায়গায় কাজে লাগতেছে, ঠিক আছে। এখন মনে করো যে কোনো মাধ্যমে, শূন্য মাধ্যম নিয়ে তুমি চিন্তা করতেছো না এখন, তো যে কোনো মাধ্যমের জন্য কে এর ভ্যালু হবে 1/4 এপসাইলন। এপসাইলন হলো মাধ্যমের ভেদনযোগ্যতা, সেটা কত তুমি হিসাব করে বের করতে হবে তোমাকে পরীক্ষার মাধ্যমে। এই কে এর মান আসলে বের হয়েছিল কিভাবে, বিভিন্ন ধরনের চার্জের কম্বিনেশন নিয়ে বিভিন্ন দূরত্ব রেখে তাদের জন্য ফোর্সটা ক্যালকুলেট করছে, ওই ফোর্স থেকে আর কি এই যে এই সূত্র দিয়ে কে এর মান আনছে, ঠিক আছে। তো যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা তুমি বের করতে পারবা ক্যালকুলেট করে, মানে এক্সপেরিমেন্ট করে। তো তোমাকে যদি কোনো দিন কোয়েশ্চেন করে যে কোনো মাধ্যমে ধরো বেদনযোগ্যতা দেওয়া আছে, এফ এর মান নির্ণয় করো, তুমি তখন ডিরেক্টলি 9 ইন্টু 10⁹9 বসাইতে পারবা না, ঠিক আছে। আর আমাকে যদি শূন্য মাধ্যমের বেদনযোগ্যতার কে এর সংজ্ঞা দিতে বলে, মানে এই কে এর মানে এই যে মহাকর্ষীয় এই যে কুলম্ব বলের জন্য কে এর সংজ্ঞাটা দিতে বলে, তাহলে আমি সংজ্ঞাটা দিব এইভাবে, দেখো কি আছে, এককটা দেখে সংজ্ঞা দিব, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, হ্যাঁ ঠিকই তো আছে। দেখো মিটার স্কোয়ারটাকে 1 বানিয়ে দিব, কুলম্ব দুইটাকে 1 বানিয়ে দিব, তাহলে পরে একটা নিউটন পেয়ে যাব, মানে নিউটন মানে একটা বল পেয়ে যাব। তাহলে সংজ্ঞা হবে শূন্য মাধ্যমে কোনো চার্জকে বা যে কোনো মাধ্যমে দুইটি চার্জকে 1 মিটার দূরত্ব রেখে, আচ্ছা সরি এভাবে বলবো না, যে কোনো মাধ্যমে একক মানের দুইটি চার্জকে, তাহলে কুলম্ব স্কোয়ারের ভ্যালু 1 হয়ে যাবে, 1 মিটার দূরত্বে রাখলে তারা যে বল অনুভব করে তাকে আর কি ওই মাধ্যমের ওই যে বৈদ্যুতিক এই যে এটা বলে কে বলে, ঠিক আছে। তো বুঝতে পারছি কিভাবে কি হইল, ঠিক আছে। তো যে কোনো মাধ্যমের কথা বলে 4 পাই এপসাইলন দিয়ে দিব, ঠিক আছে। যে কোনো মাধ্যম দিয়ে তোমাদের আসার চান্স কম, তোমাদের যা ম্যাথ আসবে সরাসরি কে এর ভ্যালু 9 ইন্টু 10⁹9 ইউজ করলেই হবে, ঠিক আছে। এখন আর একটা কথা আছে, দেখো Q1 এর ভ্যালু তো পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে না, পজিটিভ চার্জ হলে পজিটিভ হবে, নেগেটিভ চার্জ হলে নেগেটিভ হবে। মনে করো Q1 এর একটা পজিটিভ, Q2টা নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে পরে কি আসবে, বলের মান আসবে নেগেটিভ। যখন বলের মানটা নেগেটিভ আসবে এইটা ইন্ডিকেট করে আকর্ষণ, এফ যদি নেগেটিভ আসে তাহলে সেটা ইন্ডিকেট করবে আকর্ষণ। যেমন দুইটা যদি বিপরীতধর্মী চার্জ হয় প্লাস আর মাইনাস, তাহলে কি করবে, আকর্ষণ করবে, বুঝতেই পারি আমরা। আর বলের মান যদি দেখো পজিটিভ আসতেছে তখন সেটা হবে বিকর্ষণ, ঠিক আছে। এই হইল কুলম্বের সূত্র রিলেটেড সব যাবতীয় কথা আমি বলে ফেলছি, এইখান থেকে আর কিছু বলার নাই। এখন আমরা একটু তড়িৎ ক্ষেত্রে যাই, যেটা বললাম আমি একটু পরে পড়াবো। দেখো আমি সংজ্ঞা লিখেই রাখছি যাতে টাইম ওয়েস্ট না হয়। বলছি কোনো আহিত বস্তুর চারপাশে, আহিত মানে চার্জিত, যে এলাকা জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে, মানে যে এলাকা জুড়ে এইটা কোনো অন্য চার্জকে আকর্ষণ করতে পারে সেটাকে তার তড়িৎ ক্ষেত্র বলে। যেমন যদি আমি একটা চার্জ নেই, এখানে প্লাস চার্জ নিলাম, মনে করো এই যে একটা বৃত্তাকার এরিয়া, এই এলাকা জুড়ে তার তড়িৎ মানে তার যে প্রভাবটা আছে সেটা বিদ্যমান আছে, মানে এই এলাকার মধ্যে কেউ আসলে পরে সে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, বুঝতে পারছি, এটা হলো তার তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের বাইরে, তড়িৎ ক্ষেত্রের বাইরে এই এলাকার বাইরে যে এরিয়াটা ওইটাকে বলে অসীম।
অসীম কি মানে যে এলাকা জুড়ে প্রভাব বিদ্যমান আছে তার বাইরের এরিয়াকে আমরা রিলেটিভলি অসীম ধরে নিই। ঠিক আছে, মানে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো এরিয়াকে আমরা অসীম ধরে নিই। ঠিক আছে, এখন এই যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল মানে তড়িৎ ক্ষেত্রটা কোন জায়গায় কতটা শক্তিশালী, মানে কোন জায়গায় কোনো চার্জকে রাখলে পরে কতটা শক্তিশালীভাবে সে অ্যাট্রাক্টেড হবে অথবা বিকর্ষিত হবে, মানে আকর্ষিত হবে বা বিকর্ষিত হবে, সেইটা বের করার জন্য আমার যেটা লাগে সেটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, মানে প্রাবল্যের সাহায্যে আমি মাপতে পারি ঠিক মানে একটা নির্দিষ্ট দূরত্বে তড়িৎ ক্ষেত্রটা কতটুকু প্রবল। ঠিক আছে, তো আমরা এখন পড়বো তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়ার আগে আমাকে পরোক্ষ চার্জ সম্পর্কে বা টেস্ট চার্জ সম্পর্কে জানতে হবে। টেস্ট চার্জ হলো অনেক ক্ষুদ্র মানের একটা চার্জ, যেটা তুমি কোনো চার্জের তড়িৎ ক্ষেত্রে ধরো রাখলা, এই যে এখানে একটা তড়িৎ ক্ষেত্রে একটা টেস্ট চার্জ রাখলা, তাহলে এইরকমও তো হইতে পারে এই চার্জের জন্য আরেকটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হইল, কিন্তু এমন হবে না। টেস্ট চার্জের মান এত কম যে এইটা এমনি যে তড়িৎ ক্ষেত্রটা আছে বড় চার্জের ওইটাকে বাধা দেয় না। ঠিক আছে, অতি অল্প মানের চার্জ যা আহিত বস্তু তড়িৎ ক্ষেত্রকে বাধা দেয় না তাকে টেস্ট চার্জ বা পরোক্ষ চার্জ বলে। পরোক্ষ চার্জ হিসেবে আমরা নর্মালি 1 কুলম্বকে +1 কুলম্বকে নিয়ে থাকি। ঠিক আছে, এখন যেহেতু আমার টেস্ট চার্জ বোঝা শেষ, তাহলে চলো আমরা এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা দেই। সংজ্ঞাটা হবে এমন: তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে ক্ষেত্রের কোনো এক বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ, মানে পরোক্ষ চার্জ আর কি, তুমি একক ধনাত্মক চার্জের জায়গায় পরোক্ষ চার্জও লিখতে পারো, চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। একটা জিনিস বইলা রাখি, এইটা একটা ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি। ঠিক আছে, কারণ এটা বলের সাথে রিলেটেড। ঠিক আছে, তো দেখো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সংজ্ঞা শিখলাম, এখন আমরা এটার মেজারমেন্টটা শিখব। ধরো কিউ, ঠিক আছে, কিউ পরিমাণ, আচ্ছা একটা জিনিস অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। এই কথাটা বলতে ভুলে গেছি, বুঝায় বলতেছি। মনে করো একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই প্লাস চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রটা ধরো এই যে এই অবধি। তুমি একটা বিন্দুতে কোনো যদি একক ধনাত্মক চার্জ রাখো, তাহলে সেইটা যে বল অনুভব করবে সেইটাকে বলবো ওই বিন্দুতে, মানে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, মানে প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আলাদা হবে, সেটা আমরা সূত্র একটু পরেই দেখব। ঠিক আছে, তো কিউ পরিমাণ চার্জ স্থাপন করলাম, ধরো একটা তড়িৎ ক্ষেত্রে কিউ পরিমাণ চার্জ স্থাপন করলে বল ধরলাম আমি, কি ধরবো, এফ। তো সুতরাং আমাকে একক ধনাত্মক চার্জ স্থাপন করতে বলছে 1 কুলম্ব, কিউ কুলম্ব দিয়েছিলাম, এখানে প্লাস দিই, +1 কুলম্ব পরিমাণ চার্জ স্থাপন করলে বল কি হবে, এফ বাই কিউ। তাহলে সুতরাং আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটাকে প্রকাশ করে ই দিয়ে, ই সমান সমান এফ বাই কিউ। আগের পৃষ্ঠা জায়গা আছে, লেখা দিই, প্রকাশ করে ই দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ই এর সূত্রটা শিখলাম, এখন এখান থেকে এটার একক সম্পর্কে জানতে পারবো। একক, এফ এর একক নিউটন, নিচে আছে কুলম্ব, তাহলে কি হবে, নিউটন পার কুলম্ব। আর যদি মাত্রা জানতে চাই, ইসের মাত্রা কি, বলের মাত্রা কি, ml টি ইনভার্স 2, আর তার সাথে আসতেছে একটা কুলম্ব, চার্জের মাত্রা। তো তোমরা চল তড়িৎ পড়ো নাই, চার্জের মাত্রা কেমন হবে সেই কারণে আমি তোমাকে একটু ধারণা দিয়ে দিই। দেখো চল তড়িৎ পড়লে আমরা একটা সূত্র শিখতাম, কি সূত্র শিখতাম জানো, চল তড়িৎ পড়লে আমরা একটা সূত্র শিখতাম, সেই সূত্রটা হলো v = I/R। ঠিক আছে, সরি, v = I/R না, ওই সূত্রের কথা বলতেছি না, ভুলটা লিখে ফেলছি, এটা না, এটা না, অন্য একটা সূত্র শিখতাম, সেটা হলো
আই ইজ ইকুয়াল টু কিউ বাই সি, সি মানে চার্জ, সরি কিউ বাই টি, দৌড়ো তারও আবার লিখি, আই ইজ ইকুয়াল টু চার্জ, আই মানে তড়িৎ প্রবাহ সমান চার্জ বাই সময়। তাহলে চার্জ সমান কি লিখতে পারি, কিউ সমান আই টি, আয়ের মাত্রা আই দিয়েই প্রকাশ করে, তাহলে চার্জের মাত্রা হবে কিউ যদি লিখি আয়ের মাত্রা আই দিয়েই প্রকাশ করে, টি এর মাত্রা টি দিয়ে প্রকাশ করে আই টি। তাহলে এইখানে আমি কি লিখতে পারবো, আই টি। তাহলে মাত্রা হবে টি, দেখো দুইটা হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এম এল টি ইনভার্স 3, মাঝখানে একটা আই ইনভার্স 1 আসতেছে, তাই না? তাহলে এম এল টি ইনভার্স 3 আই ইনভার্স 1, চার, এই যে তড়িৎ প্রবাহের মাত্রা আই, এটা আমরা জানি। হ্যাঁ, তো চার্জের মাত্রা বের করলাম এইভাবে এই সূত্রটা থেকে, যে আই ইকুয়াল টু চার্জ বাই সময়। ওকে, তো দেখো এইটা। এখন মনে করো আমরা বিন্দু আধান থেকে আর দূরত্বে ই নির্ণয়, আর না দিয়ে ডি দিতে পারি, সেম, ঠিক আছে, ডি আর আর সেম, ওটা তুমি যে কোনো একটা দিলেই হবে। মনে করো একটা একটা যে কোনো একটা আধান আছে প্লাস, তো এটা একটা বিন্দু আধান, মানে এটা বিন্দুতে ক্রিয়াশীল, একটা নির্দিষ্ট পয়েন্টে আছে। তো এটার চার্জ মনে করলাম আমি বড় হাতের কিউ, ঠিক আছে, বড় হাতের না ছোট হাতের কিউই দিই, ছোট হাতের কিউ। তো এইটার চারদিকে মনে করো এইটা হলো এর তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তো এই তড়িৎ ক্ষেত্রে মনে করো এইটার কেন্দ্র হতে আর দূরত্বে, আমি এই যে আর দূরত্বে একটা এই পয়েন্ট আছে, এই পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাচ্ছি। তো কিভাবে বের করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি, এফ বাই কিউ। মনে করো এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করা মানে কি, এখানে আমি 1 কুলম্ব চার্জ রাখছি, তাহলে যদি আমি এফ বের করতে চাই, এফ সমান কি হবে, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড আর ডি স্কোয়ার। এখন এইখানে কে তো কেই থাকবে, কিউ ওয়ানের ভ্যালু কত, একটা কিউ, আর এটার ভ্যালু হলো 1, আর ডি স্কোয়ার মানে কি আর স্কোয়ার। তাহলে এফ সমান এইখানে হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার। এখন ই সমান এফ বাই কিউ, মানে চার্জের পরিমাণ। তাহলে চার্জের পরিমাণ কত, 1 কুলম্ব, তাহলে এফ বাই 1 মানে কত, এফ মানে কত, কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে সুতরাং আমরা বলতে পারি কিউ কুলম্ব চার্জ থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কে কিউ বাই আর স্কোয়ার। কে এর ভ্যালু তো আগে দেখে আসছে, এগুলো নেওয়ার কথা তাহলে বললাম না। এখন বুঝো কে কিউ বাই আর স্কোয়ার ই এর ভ্যালু, তো ঠিক আছে, এটা নেওয়া কোনো প্যারা নাই। তো এখন মনে করো এই কিউ এর মান প্লাস, তখন কি এইটা প্লাস আসবে, প্লাস দ্বারা বুঝাবে তুমি এখানে যখন +1 কুলম্ব চার্জ রাখবা সেটা বিকর্ষিত হবে। ধরো এই কিউ এর মান মাইনাস, মানে এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে এইটা কি মাইনাস আসবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি মাইনাস আসে তাহলে সেটা দ্বারা বোঝায় একটা প্লাস চার্জ রাখলে সেটাকে অ্যাট্রাক্ট করবে, ওর দিকে নিয়ে আসবে। তাহলে ধরো এই যে মনে করো একটা প্লাস চার্জ, এটা থেকে আর দূরত্বে তুমি একটা প্লাস চার্জ রাখলা, তাহলে দিকটা কেমন হবে, একক ধনাত্মক আধান কি করবে, ওর থেকে দূরে সরে যাইতে যাবে, মানে কি এইটার ডিস্টেন্স হবে এই দিকে, দিকটা হবে এই দিকে। আবার মনে করো একটা প্লাস চার্জ রাখলা, এটা আর দূরত্ব, একটা নেগেটিভ চার্জ ছিল, একটা নেগেটিভ চার্জকে রাখলা, সেমই হবে, সেম কাহিনী হবে। এটা কি হবে, এই দিকে হবে ই এর দিকটা হবে এই দিকে। এগুলো একটু সুন্দর করে তুলে নেয়, আমার জায়গা কম তাই আমি এভাবে লিখতেছি। মনে একটা প্লাস চার্জ রাখলা, একটা মাইনাস চার্জ রাখলা, একটা আর দূরত্বে, তাইলে কি হবে, এখন অ্যাট্রাক্ট হবে না, তো কাজ করবে তো সংযোজক সরলরেখা বরাবরই, তাহলে দিকটা হবে এই দিকে, ঠিক আছে, মানে যার তড়িৎ ক্ষেত্র তার দিকে অ্যাট্রাক্ট হবে। এখন তুমি তো বলতে পারতা ভাই এর দিকে কেন গেল না, মানে নেগেটিভ চার্জের দিকে কেন গেল না, যার তড়িৎ ক্ষেত্র, মনে করতেছে আমি তড়িৎ ক্ষেত্রটা হলো এর, এই ক্ষেত্রে ধরছিলাম তড়িৎ ক্ষেত্র এর ক্ষেত্রে ধরছিলাম তড়িৎ ক্ষেত্র এর, মানে যার তড়িৎ ক্ষেত্র তার দিকে আসবে, ঠিক আছে। এটা বুঝছি, দিক নিয়ে একটু কথা কালকের ক্লাসে লাগবে, তাই ক্লিয়ার করে দিচ্ছি ভালো করে।
তাহলে এই সূত্রটা মনে রাখবো, মাত্রাটা মনে রাখবো, একক মনে রাখবো, এই সূত্রটাও মনে রাখবো। এই সূত্র থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাই যে এফ সমান সমান কিউ ই। তাহলে এখন তুমি ধরো কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করছো, তাহলে ওই বিন্দুতে তুমি মনে করো 50 কুলম্ব চার্জ রাখতেছো, তুমি 1 কুলম্বের জন্য বের করছো, 50 কুলম্বের জন্য কত হবে, তাহলে ওটা তুমি বের করতে পারবা। তো এই সূত্র এই কাজে লাগে, ঠিক আছে। ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, কে এর ভ্যালু 9 × 10⁹ ফর শূন্য মাধ্যম, এগুলো আমরা পড়ে আসছি, একটু আগেই পড়ছি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সব ধারণা ঠিক হয়েছে। তো এই চিত্র তিনটাও এঁকে রাখবা, কোনটার দিক কোন দিকে, যার জন্য তড়িৎ ক্ষেত্র দিক তার দিকে হয়, মানে অপোজিট হইলে তার দিকে অ্যাট্রাক্ট হয়, আর যার জন্য তড়িৎ ক্ষেত্র তার দিক থেকে বাইরের দিকে যায় যদি মানে সেম চার্জ হয়, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি আশা করি। ধরো এখানে আরেকটা চিত্র আঁকা দিয়ে, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ আর দূরত্বে আছে, তাইলে অ্যাট্রাকশনটা হবে কোন দিকে, এই দিকে, বুঝতে পারছি। এইটা হলো ই এর দিক হবে, ই এর দিক, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের ক্লাস এইখানেই শেষ, গুড বাই।